বিএনপি আমলে গ্রেফতারে ঝামেলায় যায় নাই, তারা ক্রস ফায়ার করেছে। ক্রস ফায়ার করলে ডেড বডি পাওয়া যায়। আওয়ামী লীগ সেই ঝামেলাও যায়নি, তারা ঘুমে চলে গেছে। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, 1991 সন থেকে 2013 সন পর্যন্ত আপনি কি এত খারাপ ছিলেন? তখন কি এত বাক স্বাধীনতার অভাব ছিল? তখন কি এত দুর্নীতি হতো? তখন কি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দিয়ে টান পড়তো? তখন কি সীমান্তে এত হত্যাকাণ্ড ঘটতো? তখন কি এইরকম ইলেকশন হতো? আমি জানি চট করে আপনারা বলবেন কই 96 তো হয়েছে। 96 বিএনপি গভর্নমেন্ট চোরের নির্বাচন করে 2-3 মাসের মধ্যে ক্ষমতা হাতে দিয়েছে। আর তারা চোরের নির্বাচন করে কত বছর ক্ষমতা রেখেছে? বিএনপিকে তো পানিশমেন্ট দেওয়া হয়েছে, এই সরকারকে কোনো রেসপন্স দেওয়া হয়েছে? এবার আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটা কথা বলি। এই আইনটা আমরা সবাই সমালোচনা করি, সবাই বলি খুবই খারাপ, কিন্তু আপনি ভালো করে দেখবেন এই আইনটা কিন্তু খুবই ভালো একটা আইন, অসাধারণ ভালো একটা আইন। কিন্তু কাদের জন্য? এটা হচ্ছে অসাধারণ আইন যারা রাতের বেলা ভোট চুরি করে, যারা বাংলাদেশের 18 কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, তাদের জন্য এটা অসাধারণ আইন। কারণ এটার বিরুদ্ধে আপনি কথা বলার সাথে সাথে তারা বলবে আপনি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, আপনাকে জেলে নিয়ে যাবে, আপনাকে জামিন দিবে না, মুশতাকের পরিণতিতে আপনার মনের মধ্যে বারবার দোলা খাবে। এই আইনটা যারা বাংলাদেশ ব্যাংক লুট করে, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লুট করে, যারা আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের জন্য একটা অসাধারণ আইন। কারণ আপনি তাদের বিরুদ্ধে কিছু কথা বলবেন, সাথে সাথে তারা রাষ্ট্রীয় বাহিনী লাগিয়ে আপনাকে মানহানি মামলায় গ্রেফতার করাতে পারবে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা এই সরকারের আশেপাশে লোকের জন্য কত সহজ, এটা আপনারা নারায়ণগঞ্জের ঘটনার থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। একটা সামান্য কমিশনার নূর হোসেন, ছিনতাইকারীদের মতো চেহারার একটা লোক, সে র্যাবের বড় বড় কর্মকর্তাদের দিয়ে 6টা মার্ডার করিয়েছিল। এটাই কি যথেষ্ট ছিল না বোঝার জন্য যে এই রাষ্ট্রটাকে আমরা কোথায় নিয়ে গেছি? আজকে আমরা সবাই বলছি বটে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে রাষ্ট্রীয় কারণে মুশতাক মারা গেছে, রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে। কে জানে যে এই ব্যবসায়ীর কার্টুনটা চৌধুরী নাফিস শরাফত নামে যার কার্টুন সে এঁকেছিল, এরকম একটা ব্যক্তি বিভিন্ন বাহিনীকে দিয়ে মুশতাকের মতো একটা লোককে দিনের পর দিন আটকে রাখার ক্ষমতা অর্জন করেছে কিনা কেউ আমরা জানি না, কিন্তু আন্দাজ করতে পারি। আমরা নারায়ণগঞ্জের ঘটনা দেখে আন্দাজ করতে পারি। আমরা যখন সেনা প্রধানের ভাইদের বক্তব্য দেখি যে তাদের গুন্ডামান্ডা লাগে না, তারা র্যাব দিয়ে কাজ করাতে পারে, সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে ভালো তাদের জন্য যারা রাষ্ট্রীয় ক্ষমতা লুটপাট করে দখল করবে, যারা চোরের নির্বাচনে নির্বাচিত হয়ে আসবে, যারা বাংলাদেশের মানুষের সম্পদ লুট করবে, যারা এই সম্পদ বিদেশে পাচার করবে, যারা প্রকল্পের নামে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করবে, যারা বালিশের মূল্য 40,000 টাকা করবে, যারা বাংলাদেশের স্বার্থ বিদেশের কাছে বিকিয়ে দিবে। আপনি কিছু বলবেন, বলবে রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। অনেকে প্রশ্ন করেন যে দেশে তো আরও কালো আইন আছে, তো ডিজিটাল সিকিউরিটি একটা এমন খারাপ কি? অন্য কালো আইনও তো আছে। এখানে কামাল স্যার আছেন, উনি আপনাদেরকে বলবেন। আমরা সবসময় বলি একটা আইন ভালো কি খারাপ আপনি 3টা জিনিসে বুঝবেন। সেটা হচ্ছে এই আইনের মধ্যে অস্পষ্টতা আছে কিনা, যে আইন যত অস্পষ্ট তত খারাপ। সেকেন্ড হচ্ছে এই আইন প্রয়োগকারীদের হাতে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে কিনা। থার্ড হচ্ছে তাদের কোনো জবাবদিহি আছে কিনা। এই 3টা মানদণ্ডেই এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম আইন, এবং এর অপপ্রয়োগের মধ্যে দিয়ে এটা আবারও সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। এখন আমরা সবাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বাতিলের আন্দোলন করছি, দাবি করছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলে কি আমরা রক্ষা পাবো? নো, পাবো না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলে আমরা একটুখানি স্বস্তিকর অবস্থা পাবো, একটু সমালোচনা করতে পারবো, একটু আনন্দ মিছিল করতে পারবো। এখন যেমন আমরা আগাম জামিন পেলে আনন্দ মিছিল করি, আমাদের জীবনের সমস্ত সাফল্য হচ্ছে আগাম জামিনে, সেরকম আমরা ভাববো একটা আইন গেছে, আমরা একটু কথা বলতে পারবো। কিন্তু আমাদের মুক্তি, আমি একটা কথা বলি সবসময়, আমার আইন হচ্ছে একটা ছুরির মতো। ছুরি দিয়ে আমরা অনেক ভালো কাজ করি, আমাদের গৃহস্থালী কাজে লাগে, এমনকি আমাকে নিজেকে ডিফেন্স করার জন্য লাগে। কিন্তু এই ছুরিটা যখন খুনির হাতে থাকে তখন ছুরি হয়ে যায় ভয়ঙ্কর। ডিজিটাল উন্মত্ত ক্ষমতায় টিকে থাকার জন্য উন্মত্ত সরকারের হাতে একটা রামদায়ের মতো অস্ত্র আছে। আপনি অস্ত্রটা সরিয়ে নেবেন, সেই উন্মত্ত শক্তিটা থাকবে, আপনি নিরাপদে থাকবেন, আরো বহু অস্ত্র বানানো হবে। আজকে কামাল হোসেন স্যাররা যখন স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের আন্দোলন করেছিল, মামলা করেছিল,
সেই মামলায় কাউকে গ্রেফতার করা হয় নাই। বিএনপি আমলে গ্রেফতারের ঝামেলায় যায় নাই, তারা ক্রস ফায়ার করেছে। ক্রস ফায়ার করলে ডেড বডি পাওয়া যায়। আওয়ামী লীগ সেই ঝামেলাও যায়নি, তারা ঘুমে চলে গেছে। সো মেবি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলে মুশতাক গুম হবে, তাকে আর গ্রেফতার করা দরকার পড়বে না, তাকে আর জেলে রাখা দরকার পড়বে না, এত ঝামেলা দরকার নাই। মুশতাক এবং মুশতাকের মতো আমরা গুম হয়ে যাবো আবার। তো এই সমস্যার সমাধান কোথায়? এটা নিয়ে অনেক তাত্ত্বিক বিরোধ করা যায়। ব্রিটিশ আমলে কেউ চলে যান, কেউ পাকিস্তান আমলে চলে যান। ফর গড সেক রিয়ালিটির সাথে কথা বলেন। আমরা এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যখন 4 বার ইলেকশন হয়েছিল, 2 বার বিএনপি জিতেছে, 2 বার আওয়ামী লীগ জিতেছে। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, 1991 সন থেকে 2013 সন পর্যন্ত আপনি কি এত খারাপ ছিলেন? তখন কি এত বাক স্বাধীনতার অভাব ছিল? তখন কি এত দুর্নীতি হতো? তখন কি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে টান পড়তো? তখন কি সীমান্তে এত হত্যাকাণ্ড ঘটতো? তখন কি এইরকম ইলেকশন হতো? আমি জানি চট করে আপনারা বলবেন কই 96 তো হয়েছে। 96 বিএনপি গভর্নমেন্ট চোরের নির্বাচন করে 2-3 মাসের মধ্যে ক্ষমতা হাতে দিয়েছে। আর তারা চোরের নির্বাচন করে কত বছর ক্ষমতা রেখেছে? বিএনপিকে তো পানিশমেন্ট দেওয়া হয়েছে, এই সরকারকে কোনো রেসপন্স দেওয়া হয়েছে? যারা এই সমস্ত স্বপ্ন দেখেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে, দেশে মুক্ত কথা বলার বাক স্বাধীনতা চর্চার নহর বসবে, সরি ফর দ্যাট। আমি খুব দুঃখ নিয়ে বলতে চাই, আপনারা যদি এখনো বাংলাদেশের স্বার্থ না বুঝেন, আপনারা স্বর্গরাজ্য বানানোর কল্পনা করেন না, স্টেপ ওয়াইজ যান। প্রথমে চিন্তা করেন 91 থেকে 2013 সন 2 বার শেখ হাসিনা, 2 বার খালেদা যে ক্ষমতা ছিল, আমরা কি এখনকার চেয়ে বেটার ছিলাম না? আমি একজন লেখক, আমি প্রত্যেক সপ্তাহে কলাম লিখি, অসংখ্য লেখা লিখি। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম 2013 সন পর্যন্ত, বিকজ আওয়ামী লীগ তখন জেনুইন ইলেকশনে জিতেছিল। এর আগে যখন আওয়ামী লীগ জেনুইন ইলেকশনে জিতেছিল 1996-এ, আমাদের লেখার কোনো প্রবলেম হয় নাই। এখনো অনেক টক শো দেখবেন, যা তা সমালোচনা করতে পারতাম, এখন সেটা উচ্চারণ করতে ভয় পাই। আপনারা রিয়ালাইজ করতে শিখেন, প্রথমে আমাদেরকে সেখানে যেতে হবে। আমাদেরকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে। তারপরে কি বিপ্লব আপনি করবেন, জনগণের সরকার কায়েম করবেন, মালিকানা দিবেন, এগুলি ভাই অনেক দূরের পথ। এগুলি না, প্রথমে আপনি স্টেপ ওয়াইজ যেতে হয়। এবং আজকে এত কিছুর পর, এত সর্বনাশের পর, যখন রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধ হয়ে একটা জনগণের নির্বাচিত সরকার, যেটা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা, এই এক দফা দাবিতে তারা একত্রিত হতে পারে না, লজ্জা লাগে, ধিক্কার নেই আপনাদের। আপনারা কেন 91-এ একত্র হয়েছিলেন? জামাতকে সাথে নিয়ে 1986-এ কেন একত্রিত হতে পেরেছিলেন? 91-এ কেন একত্রিত হতে পেরেছিলেন? 96-এ কেন পেরেছিলেন? আমি সনগুলা কারেক্ট করি। 1986, 1990, 1996, 2007, 4 বার সমস্ত শক্তি একত্রিত হয়েছিল। 4 বারই মেজর ইস্যু ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা। কামাল স্যার আছে এখানে, বলতে পারবেন সত্যি কিনা? এক দফা দাবি কি ছিল? এটা চলে যাবে, একটা সুষ্ঠু আবার নির্বাচন হবে। আজকে কি আমরা স্বর্গরাজ্যে আছি? এত খারাপ একটা দেশের অবস্থা, এই একটা দাবিতে কেউ একত্রিত হতে পারে না। আশ্চর্য। একত্রিত হলে তারা আওয়ামী লীগের যে চোর বদমাইশ গুন্ডা যারা আছে আওয়ামী লীগের মধ্যে, তাদের ঠিকুজি খুঁজে না। আমি অনেক ভদ্র লোককে দেখি যে যাদেরকে আমরা লুটপাটকারী হিসাবে চিনি, সে হয়তো কোনো টিভির মালিক, পত্রিকার মালিক, তার সাথে ছবি দেয় লিভিং লিজেন্ড বলে। আর যখন আন্দোলনের প্রশ্ন আসে, লিভিং লিজেন্ড বলে ছবি দেয়। আন্দোলনের প্রশ্ন আসে বলে, আচ্ছা উনি তো বোধ হয় ছোটবেলায় বিএনপি করতো। চিন্তা করেন এদেরকে যে বাংলাদেশে কি ভবিষ্যৎ আছে। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের নেতৃত্ব নিতে হবে তরুণ প্রজন্মকে। আজকে সাকির যে বয়স, আজকে নূরের যে বয়স, এই বয়সে কামাল স্যাররা, বঙ্গবন্ধুরা বাংলাদেশ স্বাধীন করেছিল। এই বয়সে সর্বদলীয় ছাত্র ঐক্য এরশাদকে হটিয়েছিল। সর্বদলীয় ছাত্র ঐক্যকে হাসিনা খালেদা সরায় নাই, এরশাদকে তার সরিয়েছে হচ্ছে সর্বদলীয় ছাত্র ঐক্য। এরশাদকে হাসিনা খালেদা সরায় নাই, সর্বদলীয় ছাত্র ঐক্য ছড়িয়েছে। আমি তখন রিপোর্টার ছিলাম, দিনের পর দিন আমি দেখেছি। আজকে তরুণদের জেগে উঠতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে না, কারো বিরুদ্ধে না। বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে, ভোটাধিকার প্রতিষ্ঠা হলে দোজকের চেয়ে আমরা একটু বেটার অবস্থায় থাকবো, স্বর্গে না থাকি, দুটার ইন বিটুইন অবস্থায় থাকবো। সেটাই আমি সেই লক্ষ্যে সবাই একত্রিত হবেন, তাহলে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের আন্দোলন সত্যিকারের একটা অর্থবহ আগামী এনে দিবে। এটুকু বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।